কি করছো মা? আমি বারণ করেছি না তোমাকে, ছাড়ো এটাকে। ঘরটাকে দেখ কত অগোছালো করে রেখেছিস। এটা আমার রুম মা, আমার যেমন খুশি তেমন রাখবো। এরকম ভাবে চলে না অভয়। আমি কাবাড়িওয়ালাকে ডাকছি, আরে কিছু টাকা তো পাওয়া যাবে, আর ঘরটাও মানুষের মতো লাগবে। কেউ আসবে না এই রুমে, আর তুমিও না। বাকি রুমগুলোকে মানুষের মতন বানাও, কিন্তু আমাকে ছাড়ো। যখন বাইরে যাবে তখন দরজাটা বন্ধ করে যাবে। সিরিয়াস ওর ব্যাপারে? আর ও ম্যাড? না ইয়ার, তোর পছন্দ হলে তুই ডাক। কেন? আমি কেন বলবো? তুই আমাকে বলেছিলি লাস্ট টাইম। হ্যাঁ অদিতি, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে, তো। মা এসে গেছে, আই কল ইউ ব্যাক। হ্যাঁ মামা, তুমি দরজা নক করেও তো আসতে পারো না। একে তো তুমি বলতে থাকো যে দরজা ভেতর থেকে লক না করতে, তারপর হঠাৎ করে এসে যাও। নিজের ঘরেই আসার জন্য পারমিশন চাই, আর হঠাৎ করে মানে? 3 বার ডেকেছি তোকে। কিন্তু আমার কানে হেডফোন ছিল না। তোর কানে হেডফোন কখন থাকে না? চল তাড়াতাড়ি চলে আয়। অদিতি, মাম্মা কিন্তু ঠিকই বলছে, বন্ধুত্ব সবসময় ভেবেচিন্তে করা উচিত। ড্যাড প্লিজ, এখন তুমি আর শুরু করো না প্লিজ। অদিতি, তোকে একটা কথা বলবো, তোর ফ্রেন্ড সার্কেলের কিছু বন্ধু আমার একদম পছন্দ না। মামা, আমি তোমার আর ড্যাডের মতো ক্লাস থেকে ফ্রেন্ডশিপ করি না। আর এখন আমার 21 বছর হয়ে গেছে, আমি ফ্রি। অদিতি, আমরা তোমাকে কখনো বেঁধে রাখিনি। আমরা বলছি নিজের সম্পর্কে দায়িত্ববান হও, কেয়ারফুল হও, ব্যাস। ড্যাড, আমার সমস্ত ফ্রেন্ডই কলেজ টাইমের ফ্রেন্ড। এরা কেউ গ্যাংস্টার বা টেররিস্ট নয়। আমরাও সেটা বলছি না, কিন্তু কিছু বন্ধু তোকে খুব বাজে জোকস পাঠায়। আই ডোন্ট লাইক ইট। তুমি আমার মেসেজেস চেক করেছো? হ্যাঁ, পাসওয়ার্ড কি করে পেলে তুমি? দিনের 24 ঘন্টায় তো তুই টিক 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 করে মেসেজই করতে থাকিস। ওই দিন যখন তুই পড়ছিলি আমি তোর পিছনেই দাঁড়িয়েছিলাম, তখনই দেখে নিয়েছি আমি। আর হ্যাঁ, ও যেটা পাঠিয়েছিল না, ওটা খুব বাজেই ছিল, আর তুমি হি হি করে হাসছিলে। বাট মামা, এইভাবে কারো মেসেজ পড়া ভুল নয়, ইল্লিগালও। মার ক্ষেত্রে এইসব কিচ্ছু হয় না। নো কানুন ফর মা। এক মিনিট, তোমাদের এই ঝগড়াতে খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। মামা, খেয়াল রেখো, আমি তোমাকে দেখে নেবো। ঠিক আছে, দেখে নিস। এইরকমই হাসি ঠাট্টা করতে করতে পরের দিন অদিতি যখন বাড়ি থেকে বের হয়, তখন তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার সঙ্গে কি ঘটতে চলেছে। অদিতি বাড়ি থেকে বের হয়, রবিবারের দিন ছিল, সকাল তখন 11টা। অদিতি, দুপুরে তুই বাড়ি আসবি তো? অদিতি, দুপুরে তুই বাড়ি আসবি তো? ও হ্যাঁ, না মামা, আমরা প্রথমে শপিং এ যাব, তারপর ফ্রেন্ডসের সাথে কিছু খেয়ে নেবো, তারপর একটু ঘুরবো, তারপর সন্ধ্যাবেলা চলে আসবো। ওকে? ওকে, ঠিক আছে, কিন্তু 3:30-এর মধ্যে চলে আসবি। তোর বাবা বিকেলে কোনো মুভি দেখার প্ল্যান করেছে। ওকে, তো 4টের সময় চলে আসবো। অদিতি, 3:30-এর সময়। ওকে, 3:30। যাবার সময় না বাবার কোটটা লন্ড্রিতে দিয়ে যাস। ওকে হ্যাঁ, আর ওকে বলবি ভালোভাবে লন্ড্রি করতে, শনিবারের মধ্যে চাই কিন্তু ওটা। ওকে। এই নে, ওকে বলবি শনিবারের মধ্যে রেডি করে রাখতে। অদিতি, এটা কান থেকে খোল। ওকে বলবি শনিবারের মধ্যে যেন রেডি থাকে। ও ওকে, বাই। হ্যাঁ, ওকে, বাই। আঙ্কেল, এই নিন, ওয়েডনেসডেতে এটা রেডি করে রাখবেন। আর মামা বলেছে একটু সাবধানে। হ্যাঁ মনে হচ্ছে রাজেন সাহেবের আবার কোনো কনফারেন্স এসছে। হ্যাঁ। ঠিক আছে অদিতি, বুধবারে কোট একদম চমকে দেবে। হ্যাঁ,
সুইচ অফ? সুইচ অফ করে রেখেছে, কখনো তো করে না। The number you have called is currently switched off. এখনো সুইচ অফ? হ্যাঁ বলো নন্দিনী। তোমার মেয়ে এখনো ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। 4:45 বেজে গেছে। সকালে হয়তো তুমি 10-20টা ফোন করেছিলে। আরে বাবা, সকাল থেকে একবারও ফোন করিনি। আরে ফোন তো ছাড়ো, এসএমএসও করিনি। আরে ওর ফোন আউট অফ কভারেজ হবে। অদিতি ওর ফোন তো সুইচ অফ রাখে না, সারাক্ষণ তো ফোন নিয়ে খুটখুট করে। কিন্তু শপিং মলে নেটওয়ার্ক থাকে না, এটা কখনো হয়? ঠিক আছে, আমি তো বাড়ি আসছি, দেখো আমি আসার আগেই ও এসে যাবে। ওকে। আমরা আপনাদের অলরেডি বলে দিয়েছি যে অদিতি বাড়ি ফেরেনি, কিন্তু আগে যাওয়ার আগে আমরা একটু পিছনে যাই। রিওয়াইন্ড করি সকাল 11:15টায় লন্ড্রিতে কোট দেওয়ার পরে অদিতি একটা ছেলের সঙ্গে বাইকে করে কোথাও চলে যায়। অদিতির মা বাবার কোনো আইডিয়া ছিল না যে সে কার সাথে কোথায় গিয়েছে। এই মিটিংটা অদিতি, শুধুমাত্র অদিতি প্ল্যান করেছিল। The number you have called is currently switched off. কি হলো? এখনো সুইচ অফ? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তো কখনো মোবাইল বন্ধ রাখে না। ও জানে না 3:30-এর মধ্যে বাড়ি আসতে হবে? হয়তো ভুলে গেছে, ফ্রেন্ডদের সাথে বিজি রয়েছে। একটা কথা বলবো রাজ, হুম। আমার না কখনো কখনো ভীষণ ভয় করে। আমাদের মেয়ে এতটা বেপরোয়া, এত কেয়ারলেস কি করে হতে পারে? কেয়ারলেস আর কেয়ারফ্রির মধ্যে পার্থক্য আছে। এই জেনারেশনটা আলাদা। কাম অন রাজ, যেটা ভুল না সেটা ভুলই, সেটা যেই জেনারেশনে হোক। অদিতি এখনো বাচ্চা, ছোটবেলায় সব হবে না তো কবে হবে? আরে 21 বছর হয়ে গেছে ওর। আর 21 বছর কি বাচ্চা? আর ও জানে না আমার এখানে কতটা টেনশন হয়। আরে যা ইচ্ছে করে বেড়ায় বাইরে। ঠিক আছে, ফোন করতে পারিনি, কম করে একটা এসএমএস তো করতে পারতো। আরে রিল্যাক্স নন্দিনী, ও এসে যাবে। তুমি চা খাও। তুমিই না মাথায় তুলে রেখেছো ওকে। ওর ওপরের রাগ তুমি আমার ওপরে ঝাড়ছো কেন? আরে এইজটা এমন, এরকম হতেই পারে। The number you have called is currently switched off. Please try again later. Thank you. অদিতি এতক্ষণ ধরে ফোন সুইচ অফ কখনো রাখে না। শোনো না রাজ, আমার না ভীষণ ভয় করছে। আরে ও যদি কোনো বন্ধুর সাথেই যায় আর নিজের ফোন যদি বন্ধ হয়ে থাকে, তাহলে অন্য কোনো বন্ধুর থেকে তো ফোন করতে পারতো। তুমি জানো কোন কোন বন্ধুর সাথে বেরিয়েছে? ডিটেলস দেয় নাকি কখনো তোমার মেয়ে? শুধু এটুকুই বলেছিল কি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। একটা কাজ করো, তুমি যে যে বন্ধুর ফোন নাম্বার জানো আমাকে দাও।
শোনো না, আরেকবার চেষ্টা করে দেখো। হ্যাঁ, থ্যাংক গড রিং হচ্ছে। আমি বলছিলাম না ও ফোন করবে। বলো এক্ষুনি বাড়িতে ঢুকতে। হ্যালো অদিতি, তুমি কোথায় রয়েছো? হ্যালো অদিতি, অদিতি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অদিতি ক্যান ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো কি বলছো? হ্যালো তুমি কে বলছো ভাই? অদিতির সঙ্গে আমাকে কথা বলো। বলো ওর বাবা বলছি। অদিতি কোথায় রয়েছে? ও কথা বলতে পারবে না। কেন কেন কথা বলতে পারবে না? আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটাল? হসপিটাল? ও একটু অসুস্থ। কেন, কি হয়েছে ওর? কোন হসপিটালে নিয়ে যাচ্ছ? এলএম সিভিল হসপিটাল। কিন্তু তুমি তো ওর বন্ধু, ওর বাকি বন্ধুরা কোথায়? আরে ও তোমার কেমন আছে? নামটা কি? হ্যালো, হ্যাঁ আরে কি হলো? জানি না, একটা ছেলে ফোন করেছিল, বলছে হসপিটালে নিয়ে যাচ্ছে। আরে ছেলেটা কে যার সাথে কথা বলছিলে? চলো চলো আগে হসপিটালে যাই, তাড়াতাড়ি চলো। চলো চলো। এক তো ফোন তুলছে না। আমি তো এটাই বুঝতে পারছি না যে ও এলএম হসপিটালে কেন নিয়ে গেছে। ওটা তো শপিং মল থেকে খুব একটা দূরে নয়। সব বন্ধুরা হয়তো হসপিটালের পাশে ছিল, উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে, ওখানে নিয়ে গেছে। আর বাকি সবকিছু ওখানে গেলে জানতে পারবো। নাও তুমি ফোনে চেষ্টা করো। দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অদিতির বাবা বলছি, আমার সঙ্গে অদিতির একটু কথা বলাও। আসলে আমরা হসপিটালেই যাচ্ছি। হ্যাঁ আমিও রাস্তাতেই আছি। তাহলে হসপিটালেই দেখা হচ্ছে। একটা কাজ করি, হসপিটালের এন্ট্রান্সে দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যালো, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রাজ। হ্যালো, হ্যাঁ 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 আমি অদিতির বাবা। কোথায় তোমরা? আসলে আঙ্কেল 5 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। আরে তুমি এখনো আসোনি কেন? আঙ্কেল রাস্তাতেই আছি, এক্ষুনি আসছি। আচ্ছা আমি এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি। অদিতি কেমন আছে? অদিতি একদম ঠিক আছে আঙ্কেল, একদম ঠিক আছে। ওকে আপনার কাছেই নিয়ে আসছি। হ্যালো হ্যালো, কি হলো রাজ? ওই ছেলেটা বলছে 5 মিনিটের মধ্যে এখানে আসবে। কিন্তু ও কি বলেছে যে কি হয়েছে, কি করে হয়েছে, কেমন আছে ওই অদিতি? ছেলেটা তো নিজের নাম পর্যন্ত বলছে না। নন্দিনী, আমার কিছু ভালো লাগছে না। রাজ, আধ ঘন্টা হয়ে গেছে, ফোন করো তাড়াতাড়ি ওকে। আরে 5 মিনিট বলেছিল। হ্যাঁ আঙ্কেল বলুন। আরে কোথায় আছো তোমরা? বললে 5 মিনিটের মধ্যে এখানে আসবে। কোথায় আছো তোমরা? আসলে আমি অদিতিকে আপনার বাড়িতেই নিয়ে যাচ্ছি। ও বলছে এখন ও ঠিক আছে, তাই বাড়ি নিয়ে যাচ্ছি। কি? আমাকে অদিতির সঙ্গে কথা বলাও, এক্ষুনি কথা বলাও। ও কথা বলতে পারবে না। কেন কথা বলতে পারবে না? ও এখন ওষুধ খেয়েছে, ও ঘুমাচ্ছে। তো ওকে জাগাও, আমার সাথে কথা বলাও। আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে ফিরে আসুন। যখন বাড়িতে পৌঁছবেন তখন অদিতিকে পেয়ে যাবেন। হ্যালো হ্যালো, কি? এখন ছেলেটা বলছে অদিতিকে বাড়ি নিয়ে যাচ্ছে। আরে বুঝতে পারছি না কি যে করছে। দেখো ফোনটা আবার সুইচ অফ। আরে কিন্তু এই ছেলেটা কে? আমি জানি না, তুমি আগে বসো। এখনো সুইচ অফ বলছে নাকি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি যে হচ্ছে। চলো বাড়ি গিয়ে দেখি। আরে তোমার চাবি দিয়ে খোলো না, ঘুমিয়ে পড়েছে হয়তো, শরীর ভালো না ওর। তাড়াতাড়ি খোলো। অদিতি, 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 অদিতি শোনা। এখানেও নেই অদিতি। হ্যাঁ আরে ও তো ভেতরেও নেই। এখানেও নেই। ও, হতে পারে ওরা এখনো এখানে পৌঁছায়নি। তুমি ফোন করো এক্ষুনি, তাড়াতাড়ি করো। The number you have called is currently switched off. সুইচ অফ। রাজ, আমার খুব ভয় লাগছে। কেন জানি না আমার এরকম মনে হচ্ছে কিছু খারাপ হয়েছে অদিতির সঙ্গে। কিছু কিছু খুব খারাপ হয়েছে।
খুব খারাপ হয়ে গেছে অদিতির সঙ্গে। স্যার অদিতি ফোন সাইলেন্টেই রাখে না, সুইচ অফ তো অনেক দূরের কথা। যে ছেলেটা আপনাকে ফোন করেছিল তাতে সে নিজের সম্পর্কে কিচ্ছু বলেনি? না স্যার, আমি বহুবার ওর নাম জিজ্ঞেস করেছি, হয় কথা ঘুরিয়েছে না হলে ফোন কেটে দিয়েছে। অল্প বয়সী ছেলে। কিন্তু তাও আপনার মেয়ে বাড়ি থেকে বেরোনোর সময় কিছু তো বলেছিল, সে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে? না স্যার, ও শুধু এইটুকু বলেছিল কি ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। আর আমি ওর অনেক বন্ধুকে ফোন করেছি, কিন্তু ও কারুর সাথে যায়নি, কেউ কিছু জানেই না। কোনো বয়ফ্রেন্ড? একজন ছিল বিজয় ত্রিপাঠী। কিন্তু 2 বছর আগে ওদের ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে অদিতি নিজের বাবার কোট লন্ড্রিতে দিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ। তো আপনি লন্ড্রিতে গিয়ে খোঁজ নিয়েছেন? আগে না। পান্ডে, অদিতির ফোন ট্র্যাকিং এ দিয়ে দাও, ক্রাইম ব্রাঞ্চের সাহায্য নাও, আর বলো যে সেলফোনের সারাদিনের ট্র্যাক রেকর্ড এক্ষুনি চাই। ইয়েস স্যার। আমাদের আপনার মেয়ের একটা ছবি চাই, আর বাকি ডিটেল আপনারা চিন্তা করবেন না, আমরা এক্ষুনি তদন্ত শুরু করছি। 21 বছরের একমাত্র মেয়ে সারাদিন বাড়ি ফেরেনি, সারা রাত বাড়ি ফেরেনি, আর কোনো ছেলে ইনভলভ ছিল যে অদিতির ফোনের মাধ্যমে তাদের বিভ্রান্ত করছিল। এই পরিস্থিতিতে মিস্টার অ্যান্ড মিসেস পাঠকের রাত কিছুতে কাটছিল না, আর ভোর এখনো অনেক দূরে। সেই রাতেই কানপুর পুলিশ অদিতির ছবি আর বাকি ডিটেলস শহরের সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছিল। পরের দিন থেকে তদন্ত শুরু হয়। স্যার, কনস্টেবল সুশীল এনএম সিভিল হসপিটালের এন্ট্রি খাতাটা 4 বার চেক করেছে, কিন্তু অদিতি নামের কোনো মেয়েকে ওখানে অ্যাডমিট করা হয়নি। হতে পারে কোনো অন্য নামে অ্যাডমিট হয়েছে। হসপিটালের স্টাফদের অদিতির ছবি দেখানো হয়েছে, কিন্তু কেউই ওকে চিনতে পারেনি। মানে মিস্টার অ্যান্ড মিসেস পাঠকের সঙ্গে যে কথা বলছিল, অথবা ওদের মেয়ে অদিতিরও কোনো চাল হতে পারে, যে ছেলেটাকে দিয়ে কথা বলাচ্ছিল। হ্যাঁ সাহেব, অদিতি এসেছিল আমার কাছে, রাজেন্দ্র সাহেবের কোটটা ধোলাই করতে দিয়ে গিয়েছিল, তারপর চলে গেল। এখান থেকে কোথায় গেল সেটা তো জানি না স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? একাই ছিল স্যার। তারপর স্যার, সোসাইটির গেটের সামনে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর দ্বিতীয় ক্যামেরাটা ওই যে বিল্ডিং এর একদম কর্নারে। এই দুটো ক্যামেরারই ফুটেজ নিয়ে এসো, সকাল 11টা থেকে 12টার মধ্যে। বলে দিয়েছি স্যার, পাঠালো বলে। বিজয় ত্রিপাঠীর কি হলো? অদিতির এক্স বয়ফ্রেন্ড ফোন ধরছে না, আমি ওর নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি। আগে এই নাম্বার থেকে আমার কাছে একটা মিসড কল এসেছে আর একটা মেসেজও। আমি বিজয় ত্রিপাঠী বলছি। বিজয়, আমি কানপুর থেকে সাব ইন্সপেক্টর পান্ডে বলছি। তুমি গতকাল অদিতির সঙ্গে ছিলে? অদিতি পাঠক? অদিতি পাঠক? আগে না, ওর সাথে আমার প্রায় 1.5 বছর আগে দেখা হয়েছে। তাহলে গতকাল কোথায় ছিলে? আগে আমি মুম্বাইতে, 8 মাস ধরে কানপুরে যাইনি। আমি এখানেই জব করি, কিন্তু আপনি কি বলতে পারবেন অদিতির সাথে কি হয়েছে? পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মিসিং। তুমি এমন ওর কোনো বন্ধুকে চেনো যাদের সঙ্গে আমরা কথা বলতে পারি? হ্যাঁ, আমি তো অনেক বন্ধুকেই চিনি, কিন্তু মুম্বাই আসার পর আমার সাথে আর টাচ নেই। টাচে তো আমরা নিয়ে আসবো ওদেরকে। তুমি একটা কাজ করো, সব নাম্বারগুলো SMS করে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি করছি। এই দেখো, এই মেয়েটা লন্ড্রির দোকানে এলো, ওখানে এসে কোডটা দিল, কোড দেওয়ার পরে এই বেরিয়ে গেল। স্যার, সোসাইটির গেটের রাইট এন্ড কর্নারে যে সিসিটিভি আছে তার ফুটেজ থেকে জানা যাবে। এই মেয়েটা লন্ড্রির দোকানে এলো তো একা, কিন্তু একটা ছেলের সাথে বাইকে করে চলে গেল। স্যার, দেখে তো মনে হচ্ছে ইয়াং ছেলে। একটু জুম করুন তো স্যার। কিন্তু বাইকের নাম্বারটা বোঝা যাচ্ছে না। কিন্তু বাইকের হেডলাইটের উপর একটা স্টিকার লাগানো আছে। না স্যার, এই হেলমেট পরা ছেলেটাকে আমি জানি না। কিন্তু আপনার মেয়ে এই ছেলেটার সাথে গিয়েছিল, আর পাঠকবাবু আমাদের এও মনে হয় যে ছেলেটা আপনার সাথে কথা বলেছিল সেটা এটাই। স্যার, আমাদের মেয়ে খুব ফ্রেন্ডলি আর কনফিডেন্ট। আমরা কোনোদিনই ওকে কোনো জিনিসে আটকাইনি, আর এটাও কখনো হয়নি যে ও কোথাও গিয়েছে আর আমাদের বলে যায়নি। রাজেন্দ্রবাবু, এটা হতেই পারে না, কাল যেটা হয়নি সেটা কোনোদিন হবে না, কিন্তু কালকে এটাই হয়েছিল।
আমরা সেল লোকেশন থেকে খুঁজে বার করব যে এই ছেলেটা কোথা থেকে কথা বলেছিল। একবার যদি জানা যায় যে এই ছেলেটা কোথায় আছে, তখন এটাও বোঝা যাবে যে আপনার মেয়ে অদিতি কোথায়। হ্যাঁ স্যার, আপনারা যে সিসিটিভি গ্রাফ পাঠিয়েছিলেন সেটা আমি চেক করেছি। আই এম সরি স্যার, কিন্তু আমি ওই হেলমেট পরা লোকটাকে চিনতে পারিনি। আমি জানি বিজয়, সিসিটিভি ফুটেজ দেখে কাউকে চিনতে পারাটা একটু মুশকিল, কিন্তু আপাতত এটাই আমাদের কাছে প্রমাণ। তাই যদি এই ব্যাপারে আমরা সামান্য একটুও হিন্ট পাই, তাহলে সেটাই আমাদের জন্য খুব বড় হেল্প হবে। যদি স্যার আমি আপনাদের হেল্প করতে পারতাম, কিন্তু আমি ওই ছেলেটাকে চিনতেই পারছি না স্যার। 1.5 বছর হয়ে গেল আমি আর অদিতি আলাদা হয়ে গেছি। জানি না এতদিন ওর কত বন্ধু হয়ে গেছে। ওকে ওর ফ্রেন্ডরা প্রায় ঘিরে রাখে। যদি তুমি কিচ্ছু মনে করতে পারো তাহলে আমাকে জানিও। হ্যাঁ নিশ্চয়ই স্যার। এই যে আমাদের বিজয়, সালা মুম্বাই গিয়ে অনেক টাকা রোজগার করবে, আর আজকের বিলও ওই দেবে। মুম্বাই গিয়ে আমাদের সবাইকে ভুলে যাস না, স্পেশালি অদিতিকে। রচনা, তোরা সবাই মিলে না আমাকেই ভিলেন বানাবি, কিন্তু দেখা যাবে উল্টোটাই হবে। আমি ওখানে মুম্বাই গেলাম আর এখানে অদিতি অন্য কাউকে পেয়ে গেল তো। অফকোর্স, সে তো পেয়েই যাবো, তাই না? সো নো হার্ট ফিলিং না? নো হার্ট ফিলিংস এর উপর কি জল ঢালবো? এমনি তো অদিতি আমাদের রিলেশনশিপের ছোট্ট একটা রিক্যাপ তো হওয়াই উচিত। যেমন ধরো, হ্যাঁ হঠাৎ করেই 1 বছর আগে বিজয় ত্রিপাঠীর গার্লফ্রেন্ড অস্ট্রেলিয়া গিয়ে বিয়ে করে সেটেল হয়ে গেল, আর তারপরও লাইফে হলো হট অ্যান্ড সেক্সি একটা মেয়ে অদিতি পাঠক। দুজনের মধ্যে একটা মাখো মাখো প্রেম শুরু হলো, দুজনে প্রচুর মস্তি করলো, আর হঠাৎ করেই গল্পে একটা টুইস্ট এলো। বিজয় ত্রিপাঠী চলে গেল মুম্বাইতে নিজের কাজ করার জন্য, আর দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। কিন্তু যেহেতু দুজনের রিলেশনশিপটা ওপেন রিলেশনশিপ, তাই দুজনের রিলেশনশিপের মধ্যে না কোনো দুঃখ আছে না কোনো কষ্ট আছে, কিন্তু যেটা আছে সেটা হলো অনেকখানি বেস্ট উইশেস আর অনেক অনেক সেক্সি স্মৃতি। এবার তারপর 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 আই ডোন্ট নো ইয়ার, হোয়াটএভার। তুই বোম্বে যাবি, তুই ফ্রিডম বানাবি, গার্লফ্রেন্ড তৈরি করবি, তো ইটস আই নো অফকোর্স। তুই তো এমন ভাবে বলছিস যে না এখানে কোনো ছেলেকে পাবিই না। তুই জানিস না অর্ধেক কানপুর তোর উপর পুরো ফিদা। নো লাইক সিরিয়াসলি, আই মিন তুই যদি কোনো ছেলের সাথে নর্মালি আবহাওয়াটা নিয়েও কথা বলিস না, তাহলে সে ভাববে ইস, যদি এই মেয়েটাকে গার্লফ্রেন্ড পেতাম। আর এমনিতেও তোর সাথে কথা বলার জন্য ছেলেদের তো লাইন লেগেই আছে না। তুই যাবে, তুই বোম্বে যা আর এনজয় কর। 1 মিনিট, তুই আবার সেন্টি হয়ে যাচ্ছিস না তো? সেন্টি? আর আমি সেটা আবার তোর জন্য? তুই আমাকে একটুও জানিস না? ইয়া আই নো ইউ। তুই কখনো সেন্টি হোস না। তুই Exactly. যেখানেই থাকবি খুশি থাকবি, ইয়েস, যেখানেই থাকবি কুল থাকবি, রাইট? রাইট। স্যার, ক্রাইম ব্রাঞ্চ অদিতি সেল লোকেশন আর কল রেকর্ডস পাঠিয়েছে। কি লোকেশন ছিল অদিতির ফোনের? লোকেশন 1 অদিতির বাড়ি, তারপর অঞ্জুমান চক যেখানে লন্ড্রির দোকান, তারপর গঙ্গানগর, তারপর কানপুর আর লখনৌ হাইওয়ে, তারপর আবার গঙ্গানগর। হতে পারে গঙ্গানগরে ওর কোনো বন্ধু থাকে, আর এটাও হতে পারে যে ওই বাইকওয়ালা গঙ্গানগরেরই ছেলে। স্যার, সারাদিন ধরে অদিতির নাম্বার থেকে অনেক নাম্বারে ফোন করা হয়েছিল, মনে হচ্ছে সবাই ওর বন্ধু। সবাইকে থানায় ডাকো। 2 দিন হয়ে গেছে অদিতিকে পাওয়া যাচ্ছে না। এই মেয়েটা স্বেচ্ছায় কোথাও চলে যায়নি তো, না কেউ আমাদের চোরকির মতন ঘোরাতে চাইছে? কোনো নিরুদ্দেশ হয়ে যাওয়া সন্তানের অপেক্ষা একটা ছোড়ার মতো হয়, যা একদিকে স্মৃতিকে আঘাত করে আর অন্যদিকে ভবিষ্যৎকে ভয়ঙ্কর টুকরো করে দেয়। অদিতির মা বাবা না চাওয়া সত্ত্বেও নিরাশার এই ভাবনার পাকে ডুবে যাচ্ছিলেন। অদিতি 40 জনেরও বেশি বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাদের মধ্যে কেউ এটা বলতে পারে না যে অদিতি কোথায় যেতে পারে বা কার সঙ্গে যেতে পারে। শুধুমাত্র একটা ছেলে ছিল যে জানতো যে অদিতি কোথায় আছে আর কি অবস্থায় আছে, কিন্তু তখনও পুলিশ তার কাছে পৌঁছতে পারেনি। অদিতি হাওয়া হয়ে গেছে নাকি অন্য কিছু হয়েছে? 2 দিন হয়ে গেছে কিন্তু অদিতির কোনো খবর মেলেনি। কিন্তু পরের দিন রাতেই এই সাসপেন্সটা শেষ হয়ে যায় আর খুলে যায় একটা আতঙ্কের বাক্স। এমন কিছু সামনে আসে যা অবিশ্বাস্য ছিল, শকিং ছিল।
সন্ধেবেলা একটা লোক এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এখানে রক্তমাখা কিছু প্যাকেট দেখে তার সন্দেহ হয়, তাই সে তখনই পুলিশকে ফোন করে। চেক করো কি আছে। সাহেব, সব বডির টুকরো, কিন্তু মাথাটা নেই। কোনো মহিলার বডি পার্টস মনে হচ্ছে, কোনো ইয়ং মেয়েও হতে পারে। সেরকমই তো মনে হচ্ছে স্যার। হ্যালো স্যার, হনুমান চক থেকে একটা কল এসেছিল। একজন দেখেছে যে একটা পলিথিন নিয়ে দুটো কুকুর টানাটানি করছে। একটা টিম ছিল ওখানে, ওরা জানতে পেরেছে কারো কাটা মাথা রয়েছে, একটা মেয়ের মাথা। স্যার ঠিক আছে স্যার, হনুমান চকে কোনো মেয়ের কাটা মুন্ডু পাওয়া গেছে। হতে পারে স্যার এই বডি আর ওই মুন্ডু পুরোটাই একটাই মেয়ের। চলো গিয়ে দেখি। এই বডি পার্টসগুলো হসপিটালে পাঠিয়ে দাও। স্যার, 99% ওই মেয়েটারই মাথা। অদিতি পাঠকের মনে হচ্ছে। তাড়াতাড়ি করো। দেখুন, লাশের টুকরোগুলোকে আমরা সেলাই করে দিয়েছি, তাও অবস্থা খুব খারাপ। আমরা দেখতে চাই। অদিতি, 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 সোনা, অদিতি, আমার মেয়ে কোথায় চলে গেল? এটা একটা অ্যান্টিমর্টম কিলিং। যখন মেয়েটাকে কাটা হয়েছে, মেয়েটা জীবিত ছিল। পসিবিলিটি হলো প্রথমে ভিকটিমের গলা টিপে ধরা হয়েছে, সেই কারণে ভিকটিম অজ্ঞান হয়ে যায়। এরপরে একটা একটা করে ভিকটিমের বডি পার্টসগুলো কাটা হয়েছে, যার কারণে ভিকটিমের মৃত্যু হয়েছে। আর কিছু? সেক্সুয়াল অ্যাক্টিভিটিও হয়েছে। টাইম অফ ডেথ 24 থেকে 28 ঘন্টার মধ্যে। মানে কালকে দুপুর বা সন্ধেবেলা? হ্যাঁ ইন্সপেক্টর। সিসিটিভি ফুটেজে বাইকের নাম্বার প্লেটে শুধুমাত্র ইউপিজে এই অক্ষরগুলো দেখা যাচ্ছিল। কানপুর শহরের এই ইউপিজে 3 অক্ষরের সব বাইকের লিস্ট বানানো হয় আর তাদের সবার মালিকদের জিজ্ঞাসাবাদ চলে। পুরো 3 দিন লাগাতার পুলিশ যথাসম্ভব তার সোর্সের থ্রু সেই বাইকটাকে ট্রেস করার চেষ্টা করে, যেটাই করে অদিতি সেই হেলমেট পরা ছেলেটার সঙ্গে গিয়েছিল। একজন যুবতীকে এরকম ভয়ঙ্করভাবে খুনের ঘটনায় গোটা শহর শিহরিত হয়ে ওঠে, আর পুলিশের উপরেও সাংঘাতিক চাপ ছিল। অদিতি নিখোঁজ হওয়ার 5 দিন পর আর তার টুকরো করা লাশ পাওয়ার 4 দিন পর একটা খুব অদ্ভুতভাবে কানপুর পুলিশ অদিতির হত্যাকারীর কাছে পৌঁছে যায়।
স্টিকারই আছে বাইকে? না স্যার, বাইকে কোনো স্টিকার নেই, শুধু ইউপিজে লেখা আছে। আর বাইকটা একদম ওই রকমই। আমার মনে হয় জিজ্ঞাসাবাদ করা উচিত। স্যার, এই সেই বাইকটা। স্যার অনেকটাই মিলে যাচ্ছে। বাইক এখানে আছে মানে তার মালিকও ঘরে থাকবে। আগে এই বাইকটা তোমার? হ্যাঁ। অদিতি পাঠককে চেনো তুমি? কোন অদিতি পাঠক স্যার? নিউজ পেপার পড়ো না? টিভি নিউজে তো দেখেছো নিশ্চয়ই। সেই মেয়েটা যার লাশ টুকরো অবস্থায় পাওয়া গেছে। ও হ্যাঁ স্যার, শুনেছি আমি, কিন্তু আমি ওই অদিতি পাঠককে জানি না স্যার। স্যার বাইকের এখানেই স্টিকার লাগানো ছিল, মনে হচ্ছে সদ্যই তুলে দেওয়া হয়েছে। নাম কি তোমার? অভয়। অভয় কি? অভয় অভয় বর্মা স্যার। তোমার বাইকে এখানে একটা স্টিকার ছিল, কোথায় ওই স্টিকার? স্যার স্যার আমি আপনাকে আগেই বলেছি স্যার, আমি কোনো অদিতি পাঠককে চিনি না। না আমি কখনো ওর সঙ্গে দেখা করেছি, না আমি ওকে কখনো দেখেছি। এই স্টিকারটা কি করে উঠলো স্যার আমি জানি না। আরে স্যার, স্যার অদ্ভুত তো, আপনি ভেতরে কোথায় চলে আসছেন স্যার? পুলিশ তো কি হয়েছে, আপনি এরকম ভেতরে আসতে পারেন না স্যার। আমি আপনাকে বলেছি যে আমি কোনো অদিতি পাঠককে জানি না। আরে ছাড়ুন না আমাকে স্যার। স্যার এরকম, স্যার এগুলো আমার ঘরের জিনিসপত্র, আপনি এরকম করতে পারেন না। আরে স্যার আপনি আমার কথা শুনুন না স্যার। দাঁড়ান স্যার, আপনি সব এলোমেলো করে দিচ্ছেন। আরে স্যার আমার বইগুলো তো ছেড়ে দিন, ওগুলো দিয়ে আমি পড়াশোনা করি। আরে স্যার, স্যার কি করছেন? ওগুলো দেখুন পড়ে যাবে ওখানে সব। স্যার স্যার, স্যার দেখুন স্যার, আমি আপনাদেরকে বলছি। মহেশ? ইয়েস স্যার। অভয় বর্মা, তুমি অদিতি পাঠককে চেনো, আর এটাও জানো যে দুপুরবেলা সে কোথায় গিয়েছিল? একদমই জানি স্যার, এটাই সেই হেলমেট। স্যার এই দেখুন। সত্যি বলছি, তোমার মুখ দেখে ঘেন্না আসছে। এখন তাড়াতাড়ি বলো তুমি অদিতিকে কেন মেরেছ, না হলে তোমার সেই অবস্থা করব যে তুমি নিজেই নিজেকে ঘেন্না করবে। ওই মানে? আমি অদিতিকে নিয়ে খুব সিরিয়াস ছিলাম। 2 বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম। আলাপ কিভাবে? ওর বয়ফ্রেন্ড দেখা করিয়েছিল। বিজয় ত্রিপাঠী। মানে তোর ওকে কখনো মনে পড়বে না? তুই ওকে মিস করবি না? আরে ভাই মানুষ, স্মৃতি যখন আছে মনে তো পড়বেই, কিন্তু এমনিতে একটা কথা বলবো, দেখ অতটাও মনে পড়বে না। আসলে কি বলতো, আমি আর অদিতি আগেই ডিসাইড করেছিলাম যে আমাদের ভিতর যা কিছু ছিল না সেটার নামমাত্র থাকবে না। যা ছিল যতদূর ছিল ঠিক ছিল, কিন্তু এখন আর নেই। এখন নিজের নিজের রাস্তায় যাও, নিজের নিজের লাইফ এনজয় করো। আমি অদিতিকে বিজয়ের সঙ্গে অনেকবার দেখেছি, আর ওর ফোন থেকেই আমি অদিতির নাম্বার চুরি করি, আর তারপর ফোন করি। তারপর ফ্রেন্ডশিপ হলো, ভালো ফ্রেন্ডশিপ দুদিক থেকেই, আর তারপর লাভ আমার তরফ থেকে। কিন্তু ওর তরফ থেকে নয়। এটা কি করে হতে পারে স্যার? বন্ধুত্বে কেউ ফিজিক্যালি হতে পারে নাকি? একবার নয়, 2 বার নয়, আমাদের মধ্যে অনেকবার হয়েছে। তারপরে বলে ভালোবাসি না।
অদিতি, তুমি এইভাবে কিভাবে চ্যাট করতে পারো? এইভাবে চ্যাটিং মানে কি বলছো? এইভাবে মানে এই এই অ্যাডাল্ট চ্যাট, এই ভালগার জোকস আর ননভেজ জোকস। হোয়াট? ডুড, রিল্যাক্স, ওকে? যখন আমার মাম্মা ড্যাডির কোনো প্রবলেম নেই এই জোকসে, তখন তোমার কি? দিস ইজ নট ফেয়ার অদিতি। আমি আমি আগেই বলেছি, কি ফেয়ার নয়? এই যে র্যান্ডম ছেলেগুলো তোমাকে তোমাকে অ্যাডাল্ট জোকস পাঠায়, তুমি স্মাইলি আর থামস আপ সেন্ড করে রিপ্লাই করো। তো প্রবলেম কি আছে? শুধু ছেলেরাই মজা পায়? হাউ ডিয়ার ইউ! অভয়, আমার ফোন ফেরত দাও। আমার ফোনে কেউ হাত দেয় না, আমার ফোন ফেরত দাও প্লিজ। এই রাজেশ, এই বিক্রম, এটা কোন গ্রুপে আছে তুমি? এটা আমার ফ্রেন্ডস গ্রুপ এন্ড ইটস নান অফ ইওর বিজনেস, জাস্ট গিভ ইট ব্যাক। এই সব চ্যাট করো না তুমি? হ্যাঁ, এত ভালগার, এত নোংরা। এক্সকিউজ মি, এই জোকস আমি বানাইনি, ঠিক আছে? এটা ফরওয়ার্ড হয়ে আসে আর আমি শুধু শেয়ার করি আর কমেন্টস করি, ঠিক আছে? এরকম বোকা বোকা কথা বলছো কেন? আর এটাও জোকস না? হ্যাঁ, আমাকে নিয়ে জোক হবে? অন্য অন্য ছেলেদের সঙ্গে সেলফিজ, তোমার বয়ফ্রেন্ড আমি, আর সেলফি তুমি অন্য ছেলেদের সঙ্গে তোলো। কি ব্যাপার অদিতি? আমাকে এতটাও বোকা ভেবো না কিন্তু। অভয়, তোমার কোনো প্রশ্নেরই উত্তর আমি দেব না, বুঝেছো? একে তোমার প্রাইভেসি নষ্ট করছো, তার উপর সব কিছুর উপর নিজের অধিকার ফলাচ্ছ, সবকিছুকে পার্সোনালি নিচ্ছ। ইনসিকিউর তুমি, বুঝেছো? ইনসিকিউর আমি? হ্যাঁ, তার মানে আমি তোমার বয়ফ্রেন্ড নই? তুমি ঠিক করে বয়ফ্রেন্ড হতেই পারোনি, বুঝেছো? আর বরের মতো কথা বলছো। বয়ফ্রেন্ডটাও ঠিকঠাক হয়নি মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, 20 মিনিট আগে আমরা এখানে কি করছিলাম? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্লিজ এই ফিল্মি ডায়লগ একদম দিও না তো। এই সম্পর্কের নাম কি, তারপর কি হবে? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি সিরিয়াস হতে চাই না, ওকে? ব্যাস এটা বুঝে নাও, আমি তোমার সাথে এনজয় করতে চাই আর তুমিও করো। আরে তুমি আম খাও না, গাছ নিয়ে কি তোমার দরকার? অদিতি, আমি তোমাকে নিয়ে খুব সিরিয়াস। আই রিয়েলি লাভ ইউ অদিতি। ও প্লিজ, আমি তোমাকে ফার্স্ট ডেটেই বলেছিলাম আমি সিরিয়াস হতে চাই না, বুঝেছো? আমি সিরিয়াস হতে চাই না, আমি ওই টাইপের মেয়েই নই। আর যদিও আমাকে সিরিয়াস হতেই হয়, তাও তোমার সাথে। কাম অন। তাহলে এতদিন ধরে তুমি আমার সঙ্গে মজা করছিলে? হ্যাঁ, অভয়, লিভ মি। তোমার কি মনে হয় আমি কি তোমার কাছে কোনো জোকার? অভয়, অভয়, আমি তোকে দেখাচ্ছি সিরিয়াস হওয়া কাকে বলে। এবার দেখ সিরিয়াসনেস কাকে বলে। অভয়, দেখ সিরিয়াসনেস কাকে বলে। আমি তো কত ভালোবাসি, আর তুই কেন বুঝিস না এগুলো? তুই আমার ভালোবাসাকে বুঝিস না? আমার ভালোবাসাকে বুঝিস না? আমার ফোনে ওর নাম কুমারের নামে সেভ ছিল, আর ওর ফোনে আমি মনীষা। ও আমাকে সবার কাছে লুকাতো। যখন মনে হলো ফোন করলো, চলে আসলো, আমরা ফিজিক্যালি হতাম, তারপরে চলে যেত। ভালোবাসার নামও নিত না। সেই দিনও কি ও ফোন করেছিল? নিজে এসেছিল? না স্যার, যবে থেকে ওর মা ওকে বারণ করেছিল সেদিন থেকে আমরা আর ফোনে কথা বলি না, শুধু চ্যাটেই, মেসেজেই কথা হতো যতটা হওয়ার। ওই দিনও আমি ওকে মেসেজ করেই ডেকেছিলাম, ওকে পিকও করি। আমি আমাদের ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম, আমাদের ফিউচারের ব্যাপারে, আমাদের লাইফের ব্যাপারে কথা বলার ছিল, আর তার লাইফটাই নিয়ে নিলি। কিন্তু আমার ওকে মেরে ফেলার কোনো প্ল্যান ছিল না। আমি তোকে ভালোবাসতাম। কিন্তু ও আমাকে এতটা রাগিয়ে দিয়েছিল যে আমি ওকে মেরেই ফেললাম। আর ওর বাবা মাকে যে পাগলের মতন এদিক থেকে ওদিক ঘুরিয়েছিলিস, কোনো কারণ ছিল না, কোনো প্ল্যানিং ছিল না, কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধু এমনি হয়ে গেল রাগের মাথায়। না স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এবার কি হবে? ওর বডিটার কি করব? এই জন্য আমি মিথ্যের উপর মিথ্যে বলছিলাম, ফোন কেটে দিচ্ছিলাম। বডিটা কোথায় কেটেছিস?
আমি অদিতির বাবা বলছি, আমার সঙ্গে অদিতির একটু কথা বলাও। তাহলে হসপিটালেই দেখা হচ্ছে। আরে তোমার নামটা কি? ও বেঁচে ছিল। যখন তুই ওকে কাটা শুরু করলি তখন ও বেঁচে ছিল। স্যার আমি জানতাম না স্যার, কিন্তু কিন্তু যখন আমি ওকে কাটতে শুরু করি ওর বডি গরম ছিল, রক্ত গরম ছিল। তুই যখন ওকে কাটা শুরু করলি তুই জানতিস ও জীবিত, তাও তুই থামিসনি। স্যার অনেক দেরি হয়ে গেছিল স্যার, আমি ওকে কাটতে শুরু করে দিয়েছিলাম। তুই একটা মেয়েকে শুধুমাত্র এই জন্য মারলি কারণ তোর মনে হয়েছিল ও সিরিয়াস না, তোর মনে হয়েছিল ও তোর জীবন শেষ করে দেবে, কিন্তু জীবনটা তুই শেষ করেছিস। তুই অদিতির বাবা মার, তোর নিজের বাবা মার, আর তোর নিজের। কি নাম বললেন আপনি? আগে অভয় বর্মা। Come. Mama, this is Abhay. নমস্কার। I will just ready and come. Okay? আমি অদিতিকে বলেওছিলাম ও ওই ছেলেটাকে আমার ঠিক লাগেনি। এজন্য ওরা দুজন দুজনের নাম্বার অন্য নামে সেভ করেছিল, যাতে আপনার সন্দেহ না হয়। ওই ছেলেটা আমার মেয়েকে শুধুমাত্র এই জন্য মেরে দিল যে আমার মেয়ে সিরিয়াস ছিল না। ছেলেটা তো তাই বলছে। তার বক্তব্য অনুযায়ী তার রাগ ছিল যে অদিতি তার অন্য ছেলে বন্ধুদের সাথে ফোনের মাধ্যমে অ্যাডাল্ট জোক শেয়ার করত, আর তার অদিতির অন্য কোনো ছেলের সাথে বন্ধুত্ব পছন্দ ছিল না। আমি ওই ব্যাপারটা পছন্দ করতাম না, অনেকবার বুঝিয়েছিলাম ওকে। দেখুন, আপনি ওর মা, আপনার মনে চিন্তা ছিল, কিন্তু ওই ছেলেটার মনে হিংসা। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ও আমাদের প্রাণ ছিল, আমরা ওকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, ওর জীবন ওর মতো করে বাঁচুক, যা করুক ভেবে চিন্তা করুক। পাঠক বাবু, আপনি এটা ভাববেন না। আর এমনিতেও বাচ্চাদের একটু স্বাধীনতা ও পার্সোনাল স্পেস দেওয়া উচিত, আপনি সেটাই করেছেন। আর আপনার মেয়েও কিন্তু এই স্বাধীনতার কোনো খারাপ সুযোগ নেয়নি। হ্যাঁ, নিজের জীবন সে নিজের মতন করে বাঁচতে চেয়েছিল, ও কাউকেই মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু এমন করেও কারোর কোনো ক্ষতি করছিল না। হয়তো অদিতিকে এতটা বেপরোয়া, এতটা কেয়ারলেস হওয়া উচিত ছিল না। না না, এটা না, আমি এটা ভাবি না। দেখুন, ভুলটা অদিতির কিন্তু নয়, ভুলটা ওই অভয় বর্মার, যে তার গাত্রদহন ওর উপর প্রয়োগ করেছে। মারাত্মক অপরাধ। হ্যাঁ, আমি এটা নিশ্চয়ই বলবো যে অদিতির অভয় বর্মার থেকে একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। এটা কেন করলি তুই? এটা কেন করলি? জানি না মা, জানি না কি করে সব হলো। আমার আমার খুব রাগ হয়েছিল। তুই কাউকে মেরে ফেলেছিস, আর সেটাও এইরকম ভয়ঙ্কর ভাবে। তুই ওই মেয়েটাকেই শুধু কাটিসনি, তুই আমাদেরও টুকরো টুকরো করে ফেলেছিস। নিজের ঘরে তুই ওগুলো জমা করছিলি, খবরের কাগজ পড়ে পড়ে। ওইসব এই জন্যই ছিল না। কেন করলি? যেদিন অভয় অদিতিকে খুন করেছিল সেই দিন সন্ধ্যায় সে তার এক বন্ধুকে মদ খাওয়ানোর জন্য নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে পুলিশকে জানায় যে সেই খুনের বিষয়ে সে কিচ্ছু জানতো না। অভয় কিচ্ছু উল্লেখ করেনি, আর না অভয়ের আচরণে কোনো পরিবর্তন ছিল। অভয়ের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে।
এই মুহূর্তে তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই কেসের চার্জশিট ফাইল করাও হয়ে গিয়েছে। আমাদের সমাজে প্রায়শই যখন কোনো মহিলার সঙ্গে নির্মম অপরাধ হয়ে থাকে তখন তার চরিত্রের উপরেই সর্বপ্রথম প্রশ্ন তোলা হয়। তার আচরণ, তার পোশাক, তার হাসা, তার দৌড়ানো, তার খাওয়া দাওয়া, খেলাধুলা, জীবন, প্রত্যেকটা জিনিস নিয়ে মন্তব্য শুরু হয়। এইরকম করাটা শুধুমাত্র অর্ধেক জনসংখ্যাকে অপমানই করে না, বরং পুরো জনমানবকে বহু যুগ পিছনে নিয়ে যায়। আসলে সমাজের মাইক্রোস্কোপের তলায় তাদের আনা উচিত যারা মহিলাদের সঙ্গে নির্মম অপরাধ করে। নারী পুরুষের সম্পর্কে হিংসা, পসেসিভনেস, ইনসিকিউরিটি এগুলো স্বাভাবিক ইমোশন, কিন্তু এগুলোকে মোকাবিলা করার জন্য অপরাধের সাহায্য নেওয়ার প্রবৃত্তিটাকে কঠোরভাবে বন্ধ করা জরুরি। খুবই দুঃখের বিষয় যে একজন যুবতীকে এইভাবে তার প্রাণ বিসর্জন দিতে হলো। তাকে ছোট থেকে বড় করে তোলা তার মা বাবা কিভাবে এই আঘাত সহ্য করবে? এই নিঃসঙ্গতাকে, অদিতিকে দেওয়ার স্বাধীনতাকে একটু বেশি ছিল? একদমই না। একজন মেয়ের ব্যক্তিগত স্বাধীনতা, ইচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটি বিকৃত সংকুচিত মস্তিষ্কের দ্বারা কিভাবে তৈরি হতে পারে? এটা কি সমগ্র নারী জাতির প্রতি অন্যায় নয়? আপনাদের সাথে আবার দেখা হবে পরের এপিসোডে, আর আরো একটা অপরাধের উন্মোচন করব আমরা। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। সতর্ক, শাস্তি একজনকে, শিক্ষা গোটা দেশকে। জয় হিন্দ।